ইন্ডিয়ান পলিটির আজকের ক্লাসে যেটা ডিসকাস করব ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন বা বলতে পারি ফরমেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অফ ইন্ডিয়ান স্টেটস। তাহলে ভালো করে শোনো, আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসের সঙ্গে কনস্টিটিউশনের যে সম্পর্ক, 47 সালে যখন স্বাধীনতা লাভ করছি আমরা, তার সঙ্গে সঙ্গে এটা দেখা যাচ্ছে ভারত 3টে খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে। ভারতের মূল ভূখণ্ড, এদিকে তোমার পশ্চিম পাকিস্তান, এই ভারতের একটা অংশে পূর্ব পাকিস্তান। এইভাবে 3টে অংশে যখন ভাগ হচ্ছে, এর মাঝখানে বিভিন্ন সংস্থা ক্রিয়েট হচ্ছে কিসের কারণে? রাজ্যগুলির কারণে। এদিকে আমাদের সংবিধানের 1 থেকে 4 নম্বর ধারায় অঙ্গরাজ্যগুলির পুনর্গঠন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কোন ধারায় কী আছে আমি আলোচনা করব, তার আগে এটা শুনে নাও বা জেনে নাও যে 1950 সালের 26 জানুয়ারি যখন সংবিধান প্রবর্তন হয়, তখন ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূখণ্ডকে 4টে ভাগে ভাগ করা যেত। জাস্ট ডেটটা লিখে নাও, 1950 সালের, একটা ক্লাসে ডিসকাস শেষ করবো এটা। 1950 সালের 26 জানুয়ারি, এই দিনটা স্পেশাল ডেট। কেন ডেট এই স্পেশাল? এই দিন হচ্ছে স্বাধীনতা প্রবর্তন করা হয়েছিল। সংবিধান প্রবর্তন করা হয়েছিল। এখানে বা এই দিন অনুযায়ী ভারতীয় মূল ভূখণ্ড লিখে রাখো, ভারতীয় মূল ভূখণ্ড 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। ভারতীয় মূল ভূখণ্ড 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। এই 4টি শ্রেণী কী কী? ক, খ, গ, ঘ, এরকমভাবে 4টি বিভাগ বলা হয়েছে। এর মধ্যে কী কী আছে আমার জেনে নেওয়া দরকার। ফার্স্ট নোট ডাউন করো, ক বিভাগ। ক বিভাগে কী ছিল? পূর্বের ব্রিটিশ গভর্নর শাসিত প্রদেশ। নোট ডাউন করো, পূর্বের ব্রিটিশ গভর্নর শাসিত প্রদেশ। হ্যাঁ কি না? তারপরে খ বিভাগের মধ্যে কী ছিল? এগুলো কিন্তু একটু জেনে রাখা দরকার, ইম্পর্টেন্ট। কী ছিল? 8টি দেশীয় রাজ্য। ওকে, গুরুত্বপূর্ণ। গ বিভাগে কী ছিল? গ বিভাগে ছিল কেন্দ্রশাসিত অঞ্চল। গ বিভাগে ছিল কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে। আর ঘ বিভাগে কী ছিল? প্রশাসনিক অঞ্চল। এই প্রশাসনিক অঞ্চল বলে চিহ্নিত করা একটাই জায়গা, সেটা কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নোট ডাউন করে নাও যে ঘ বিভাগে ছিল প্রশাসনিক অঞ্চল। এই প্রশাসনিক অঞ্চলটায় কি বলি আমরা? এটা হিসাবে কোন অঞ্চলটা অ্যালট করা ছিল? এটা ছিল, লিখে রাখো, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ওকে। এই 4টে ভাগ কি? এই 4টে ভাগ মূল ভূখণ্ড অনুযায়ী কিন্তু 4টে ভাগে ভাগ করা ছিল। অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে শুনবে। এর ক্ষেত্রে ভালো করে শোনো, সমস্যা কি ক্রিয়েট হলো? সমস্যা কিন্তু এই সময় মারাত্মক ক্রিয়েট হয়েছিল। কীরকম ক্রিয়েট হয়েছিল? দেখো, ভারতীয় ভূখণ্ডে যে এই যে একটা মানে পাকিস্তান বাংলাদেশ সহ যে সুবৃহৎ অঞ্চল, এক্ষেত্রে ভাগ করা হয়েছিল র্যাটকিপ্যানে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এতে দেখা গেল এর মধ্যে ভারতের মধ্যে যে দেশীয় রাজ্যগুলি ছিল, দেশীয় রাজ্য বলতে কোনগুলো? যেগুলো দেশীয় রাজারা তখন রাজ করছিল, ওরা কিন্তু মারাত্মক সমস্যা ক্রিয়েট করলো। কী সমস্যা? ওরা আবার ওদের মধ্যে কেউ চাইলো ভারতে অন্তর্ভুক্ত না হয়ে নিজেরা থাকতে, বা ভারতের মধ্যে থেকে কিছু চলে যেতে পাকিস্তানে। তাহলে এটা তো সম্ভব হয় না যে একটা ভারতের মধ্যে ক্ষুদ্র কোনো জায়গা সেটা পাকিস্তান হয়ে যাবে। এটা তো এরকমভাবে হয় না, বা এরকমভাবে কোনো কিছু সীমানা বন্ধন করাও পসিবল নয়। কীভাবে পসিবল? একটা একসঙ্গে কোনো কিছু না থাকলে। তাই দুটো জায়গা হয়েছিল, তাতেই সমস্যা ক্রিয়েট হচ্ছিল যে লাহোর হবে রাজধানী, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, যার পূর্ব পাকিস্তানে কোনো রাজধানী নেই, এটাও সমস্যার জিনিস ছিল। ওই সময় মানে পৃথক একটা দপ্তর গঠন হয়, যে দপ্তরের দায়িত্ব কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এনার নেতৃত্বে পরবর্তী সময় দেশীয় রাজ্যগুলির কী হয়েছিল? সংযুক্তিকরণ সম্ভব হয়েছিল। এবং এই যে সংযুক্তিকরণ সম্ভব হয়েছিল, এর জন্য একটা আইন খুব গুরুত্বপূর্ণ ছিল। নোট ডাউন করো, ভারতীয় স্বাধীনতা আইন, যেটা আমরা ইতিহাসেও পড়েছি, কনস্টিটিউশনেও আগেও পড়েছি। ভারতীয় স্বাধীনতা আইন কত সাল? 1947। আইন যেমন পড়তে হবে, আইনের সাল কিন্তু ইম্পর্টেন্ট। এই ভারতীয় স্বাধীনতা আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947,
এখানে কি বলা হয়েছিল, এই আইন অনুযায়ী যারা দেশীয় রাজ্য তখন ছিল, এই দেশীয় রাজ্যগুলিকে 3টে প্রস্তাব দেওয়া ছিল। দেখো 3টে প্রস্তাব, লোড ডাউন করে নাও, প্রস্তাব সমূহ। এই প্রস্তাব কিন্তু আরও গণ্ডগোল ক্রিয়েট করেছিল, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। দেখো এই 3খানা প্রস্তাব, কি প্রস্তাব? ভারত রাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া, ফার্স্ট প্রস্তাব ভারত রাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া, রাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া, এটা একটা অপশান ছিল যে তোমরা চাইলে ভারতের সঙ্গে যোগ দিতে পারো, তোমরা চাইলে নবগঠিত পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারো। নোট ডাউন করো, শুধু ভারতের সঙ্গে যোগ দেওয়া এটাও কিন্তু ছিল না, এটা কিন্তু পাকিস্তানের সাথে সঙ্গে যোগ দেওয়া এটাও কিন্তু অপশানে ছিল, হ্যাঁ কি না? আর থার্ড প্রস্তাব বা থার্ড অপশান কী ছিল? স্বাধীন রাজ্যরূপে অবস্থান করা, এটা আরও গণ্ডগোল, স্বাধীন রাজ্যরূপে অবস্থান করা। ওকে, হ্যাঁ কি না? ভালো করে শোনো, অবস্থান করা। এই যে কাশ্মীর সমস্যা, এখন এটা খুব জ্বলন্ত সমস্যা, এখন হয়তো কিছুটা কমেছে, একটা সময় খুব ছিল। এই যে রিসেন্ট যে কাশ্মীর ফাইলসের সিনেমাটা খুব নাম করেছে, প্রচুর লোক দেখতে যাচ্ছে, রিভিউ পাচ্ছ বা তোমরাও দেখা উচিত। তো এখানের ব্যাপারটা কি, এ ব্যাপারটা ডিটেলসে না জানলে এটা শুনে রাখো যে ওটাও কিন্তু দেশীয় রাজ্য ছিল বা স্বাধীন রাজ্য ছিল। চেয়েছিল কি, ওরা চেয়েছিল না পাকিস্তানে যেতে, না ভারতে থাকতে, ওরা ছিল থার্ড অপশানটা গ্রহণ করেছিল, কাশ্মীর। কিন্তু সমস্যা কি হলো, যখন স্বাধীনতা সব হয়ে গেল, পাকিস্তান কি করলো, কাশ্মীরকে আক্রমণ করে দিল। তখন কাশ্মীর দেখলো যে না, পাকিস্তান আক্রমণ করছে, ভারত থেকে সাহায্য চাই। এই করে পাকিস্তান, এই কাশ্মীরটা ভারত পাকিস্তানের মধ্যে ঝুলে রয়ে গেল। কথাটা বুঝতে পারলে? এই স্বাধীনতা আইনের এই 3টে প্রস্তাব সমূহ যেটা, এটা কিন্তু খুব গণ্ডগোল করেছিল ভারতের রাজ্যের গঠনের ক্ষেত্রে। এবার ভালো করে শোনো, এই দেশীয় রাজ্যগুলির মধ্যে 3টে জায়গা কিন্তু খুব সমস্যা হয়। 3টে জায়গা কী কী লিখে রাখো, 3টে দেশীয় রাজ্যের মধ্যে সমস্যা হয়। 1 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ চেয়েছিল পাকিস্তানে যেতে, ওইখানে মুসলিম কমিউনিটি বেশি ছিল। হায়দ্রাবাদে কি হয়েছিল, পুলিশি পদক্ষেপের মাধ্যমে সম্পূর্ণভাবে ভারতে যোগদান করানো হয়। কে এর নেতৃত্বে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। নোট ডাউন করে নাও, পুলিশি পদক্ষেপের মাধ্যমে। কিভাবে যোগদান করেছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পুলিশি পদক্ষেপের মাধ্যমে। ওকে, নেক্সট জুনাগড় বলতে কোথায়? জুনাগড় হচ্ছে গুজরাটে। এই জুনাগড়ও কিন্তু চেয়েছিল পাকিস্তানে চলে যেতে, কিন্তু জুনাগড় প্রথমে চেয়েছিল স্বাধীন রাজ্যে থাকবো, তারপরে মুসলিম কমিউনিটি বেশি বললো পাকিস্তানে যাব। কিন্তু ওখানে গণভোট আয়োজন করা হয়েছিল, গণভোটের মাধ্যমে কিন্তু জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। লাস্ট যেটা সবচেয়ে সমস্যার ব্যাপার, কাশ্মীরে বললাম প্রথমে কি চেয়েছিল, কাশ্মীরের রাজা চেয়েছিল স্বাধীন থাকতে। কদিন পরেই যেহেতু পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে দেয়, তখন রাজা হরি সেন ভারতের সাহায্যে আসে, তখন জওহরলাল নেহরু হাল ছেড়ে দেয়, কোনো গণ্ডগোল বা কোনো ডিপ্লোম্যাটিক ওয়ে অবলম্বন করে। তখন ডিপ্লোম্যাটিক ওয়ে অবলম্বন করাটাই সবচেয়ে সমস্যার কারণ। এর পরবর্তী ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল কী করেছিলেন, অন্তর্ভুক্তিকরণ আইনের মাধ্যমে কাশ্মীরকে ভারতে কী করে, ভারতে সংযুক্ত করে দেয়। নোট ডাউন করে দাও, কিসের মাধ্যমে? অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। কোশ্চেন কিন্তু এগুলো আসে, নোট ডাউন করো, অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। তাহলে এই তিনটে রাজ্য, হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, এই 3টে রাজ্য কিন্তু সংবিধানের সময় ভারতের অন্তর্ভুক্ত ছিল না। এরা 3টে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে থাকার কারণে মানে একটা ভৌগোলিক পরিমাপ বা ম্যাপ গঠনের সমস্যা হয়েছিল। তো পরবর্তী ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে একটা বিশেষ দপ্তর গঠনের মাধ্যমে এই জিনিসটা কিন্তু মোটামুটি ঝামেলাটা মেটে, হ্যাঁ কি না? ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। চলো এরপরে যেটা জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখো, যে এইটা তো 3জন তো ঢুকে গেল, আর তো কোনো সমস্যা তাহলে কথা নয়। কিন্তু না, সমস্যা তখনও ছিল। সমস্যা কী ছিল? তখন দেখা যাচ্ছে যে রাজ্যগুলোর প্রপার মানে বাউন্ডারি তৈরি করা নেই। এই ভাষাভিত্তিক বিভিন্ন গঠন করাটা প্রয়োজনীয়তা লক্ষ্য করেছিল, কারণ ভারত একটা এত বড় ভূখণ্ড, এত বড় বৈচিত্র্য, এই বৈচিত্র্যের দেখতে পাচ্ছি যে বৈচিত্র্যের সবচেয়ে উল্লেখযোগ্য বৈচিত্র্য কি? ভাষা। এই ভাষার ভিত্তিতে প্রদেশ গঠনের জন্য বিশেষ কমিশন নিয়োগ করা হয়, হ্যাঁ কি না?
চলো নেক্সট গুরুত্বপূর্ণ হেডিং করো, যে ভাষাভিত্তিক প্রদেশ গঠন কমিশন। নেক্সট নোট ডাউন করবে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন, নোট ডাউন করবে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন। ওকে, এর ব্যাপারটা কি, এর ব্যাপারটা কবে গঠিত হয় ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। 1948 সালের 17 জুন কোথায় গঠিত হয় লিখে রাখো, এলাহাবাদ হাইকোর্টের তদানীন্তন বিচারপতি এস.কে. দারের সভাপতিত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়। এই কমিশন দার কমিশন নামে পরিচিত। নোট ডাউন করো এলাহাবাদ কোর্টের, নোট ডাউন করে নাও, এই কোশ্চেনগুলো কিন্তু এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি এস.কে. দারের নেতৃত্বে, বিচারপতি এস.কে. দারের নেতৃত্বে দার কমিশন গঠিত হয়। ওকে, দেখো পরীক্ষায় কোশ্চেন আসে, যখন WBCS মেন্সের কোশ্চেনগুলো ডিসকাস করব তখন এই লাইনটা পাবো যে দার কমিশন কিসের সঙ্গে সম্পর্কিত, তাহলে কী হবে, এই ভাষাভিত্তিক প্রদেশ গঠনের জন্য এই কমিশন গঠিত হয়েছিল, এই কমিশন গঠিত হয়। ওকে, হ্যাঁ কি না, তাহলে এক্ষেত্রে কি হয় ভালো করে শুনবে, এই দার কমিশন যে গঠন হলো, এই দার কমিশনের সুপারিশের বিপক্ষে ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়। কেন হয়, তখন কী চেয়েছিল ভালো করে শোনো, অপর কিছু দলের মানুষজন চেয়েছিল, দল ইন দ্য সেন্স কিছু সমাজবিদ যারা, তারা চেয়েছিল যে না, ভাষার পরিবর্তে প্রশাসনিক সুবিধার জন্য অর্থাৎ ভৌগোলিক সুবিধা অনুযায়ী কিন্তু রাজ্য পুনর্গঠন করা উচিত। ভালো করে শুনবে, ভাষার ভিত্তিতে নয়, যে কোনো ভৌগোলিক সুবিধার্থে অনুযায়ী কিন্তু একটা রাজ্য সীমানা বন্টন করা উচিত। এটা কিছু কমিশন কিছু ক্ষেত্রে বিক্ষোভ প্রদর্শিত হয়। এই বিক্ষোভ প্রদর্শিত হওয়ার ফলে দেখা যায় যে 1948 সালের ডিসেম্বর মাসে জেভিপি কমিশন গঠিত হয় বা জেভিপি কমিটি গঠিত হয়। এই জেভিপি কমিটি ভালো করে শুনে রাখো, এই জেভিপি কমিটি কী করেন, তাদের রিপোর্টে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের দাবিটা কী করেন, পুরোপুরি বাতিল করে দেয়। তাহলে এদের বিরুদ্ধে কোন কমিটি গঠিত হয়, নোট ডাউন করো, এর বিরুদ্ধে গঠিত হয় জেপিভি কমিটি, নোট ডাউন করো জেপিভি কমিটি। ওকে, তাহলে জেপিভি কমিটি কার বিরুদ্ধে, যে না ভাষার বিরুদ্ধে কোনো কিছু গঠন করা যাবে না, ভৌগোলিক পরিমণ্ডল বা একটা প্রশাসনিক সুবিধার্থে গঠন করা উচিত। যখনই ভাষার এগেনস্টে এই কমিটি গঠিত হলো, এই কমিটির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে কারা, তেলেগু ভাষাভাষী মানুষ। তেলেগু ভাষাভাষী মানুষ কোন রাজ্যে বর্তমান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তাহলে এই অন্ধ্রপ্রদেশ অঞ্চলে তেলেগু ভাষাভাষীর মানুষ এই জেপিভি কমিটির বিরুদ্ধে ব্যাপকভাবে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন গড়ে তোলে, যার ফলশ্রুতি প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য যে গঠিত হয় তার নাম কি, অন্ধ্রপ্রদেশ। মনে থাকবে, হ্যাঁ কি না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হয়েছে না হয়নি, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। এর উদ্দেশ্যে আরও ভালো করে যাতে রাজ্য পুনর্গঠন করা যায়, এর উদ্দেশ্যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। নির্ধারণ করো, রাজ্যের বিভিন্ন অংশকে পুনর্গঠন বা সীমানা বন্টনের স্বার্থে একটি কমিশন গঠিত হয়, যার নাম কি, রাজ্য পুনর্গঠন কমিশন, রাজ্য পুনর্গঠন কমিশন। ওকে, এই কমিশন কবে গঠিত হয়, নোট ডাউন করো 1953 সালের 22শে ডিসেম্বর। ওকে, এই কমিশনের সভাপতি কে ছিলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আলী ফজল। ওকে, এটা কিন্তু কোশ্চেন আসে, সভাপতি কে ছিলেন, আলী ফজল, সভাপতি কে ছিলেন, আলী ফজল। ওকে, এই কমিটি গঠন করেন, তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই কমিটি কিন্তু গঠন করেন। হ্যাঁ কি না, বোঝা গেছে, কোনো সমস্যা নেই। চলো, এবার যেটা দেখা যাচ্ছে যে উনি কী করলেন, ওনারা বললেন যে এই ক খ গ ঘ যে শ্রেণীগুলো প্রথমে লিখলাম, এই রাজ্যগুলি বিলোপ ঘটাতে হবে, দিয়ে রাজ্য আর কেন্দ্রীয় অঞ্চল কিন্তু গঠন করা হবে। এটা কিন্তু ছিল প্রধান লক্ষ্য। গঠন হলো।
তারপরে দেখা গেল যে আন্দোলন যখন চলছে তার ভিত্তিতে পর কিন্তু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই কমিটি কিন্তু গঠন করেছিল। আর আমাদের সাল অনুযায়ী পরপর যে 1956 সাল থেকে পরপর যে গঠিত হয়েছে সেগুলো কিন্তু আমাদের পরপর লিখে নিতে হবে। হচ্ছে, চলো নেক্সট পয়েন্ট করো, যেটা এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ, লিখে রাখো যে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুনর্গঠন। নেক্সট পয়েন্ট করো, এটাই এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্ট্যান্ট, নোট ডাউন করো। অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুনর্গঠন। দেখো তোমাদের মধ্যে অনেকেরই এটা করানো আছে, জাস্ট দেখে নাও, আমি যদি কোনো এক্সট্রা পয়েন্ট বলে থাকি অ্যাড করে নিও। অঞ্চলগুলির পুনর্গঠন এই যে পুনর্গঠন হবে, প্রথম কোন সালে পুনর্গঠিত হয় বলতে পারবে? প্রথম কোন সাল বলা যাবে? লিখে নাও 1953 সাল। 1953 সাল। কোন রাজ্য গঠিত হয়? 1953 সালে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ। ওকে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, অন্ধ্রপ্রদেশ প্রথম গঠিত হয়। হ্যাঁ কি না? এই যে অন্ধ্রপ্রদেশ গঠিত হচ্ছে, এটা কোন রাজ্য থেকে ভেঙে গঠিত হয় বলতে পারবে? কোন রাজ্য থেকে ভেঙে গঠিত হয় বলা যাবে? এটা কিন্তু মাদ্রাজ থেকে ভেঙে গঠিত হয়। ওকে, 52 সালে প্রথম ভাষার ভিত্তিতে আন্দোলন শুরু হয়। যে আন্দোলনের নেতৃত্ব দেন, লিখে রাখো, পট্টি শ্রীরামালু। নোট ডাউন করো, নেতৃত্ব লিখে রাখো, নেতৃত্ব দেন পট্টি শ্রীরামালু। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য ভাষার যেন তেলেগু ভাষাভাষী যে অঞ্চল তাদের নিয়ে যেন এটা একটা পৃথক রাজ্য গঠিত হয়। এর জন্য প্রায় 58 দিন আমরণ অনশন করেছিলেন, এবং 58 দিন আমরণ অনশন করার পরে কিন্তু এনার মৃত্যু ঘটে। এই মৃত্যু ঘটার পরে চূড়ান্ত অশান্তি সৃষ্টি হয়। সেই চূড়ান্ত অশান্তি সৃষ্টির জন্য যে ভাষাভিত্তিক যে গঠন হয়েছিল কমিটি, সেই কমিটি একটা আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত নয়। তখন দেখতে পাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ নতুন রাজ্য গঠিত হচ্ছে। ওকে, চলো নেক্সট পরপর পয়েন্ট। 1956 কে গঠিত হচ্ছে? দিল্লি। পরপর পয়েন্ট কিন্তু বলে দেবো। দিল্লি ব্যাকেটে হচ্ছে ইউটি বললাম। ইউটি বলতে কি? ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। নেক্সট পরপর বলবো, নোট ডাউন করবে যেন মুখস্থ হয়ে যায়। 1957 কী গঠিত হয়? লিখে রাখো, আসাম রাজ্যের উত্তর পূর্বাংশ নিয়ে গঠিত হয় উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল। নোট ডাউন করো, উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল গঠিত হয়। উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল গঠিত হয়, খুব গুরুত্বপূর্ণ। পরপর নোট ডাউন করে নাও, যাকে বলি আমরা NEFA, যার ফুল ফর্ম কী হবে? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। ওকে, নোট ডাউন করে নাও, ইম্পর্টেন্ট পয়েন্ট, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। ওকে, এই যে গঠিত হলো, এটা কোন রাজ্যকে নিয়ে গঠিত হয়েছে? আমি বললাম যে আসামের উত্তর পূর্বাংশকে নিয়ে। নোট ডাউন করো, আসামের উত্তর পূর্বাংশকে নিয়ে। আসামের উত্তর পূর্বাংশকে নিয়ে নোট ডাউন করা হয়েছে। তাহলে 56-57 কোনো সমস্যা নেই। নেক্সট নোট ডাউন করবে যে 1959। পরপর সালগুলো ইম্পর্ট্যান্ট। দেখো 1959 কী করতে হয়েছে, দেখো ভালো করে শুনবে। অন্ধ্রপ্রদেশ তো গঠিত হয়েছিল, কিন্তু এই সালে কি হয়? মাদ্রাজ ও অন্ধ্রপ্রদেশের মধ্যে সীমানা পরিবর্তিত হয়। নোট ডাউন করো, মাদ্রাজ ও অন্ধ্রপ্রদেশের মধ্যে সীমানা পরিবর্তিত হয়। সীমানা পরিবর্তন, জাস্ট এইটুকু পয়েন্ট লিখে রাখো, মনে থাকবে। সীমানা পরিবর্তন, এটা ফার্স্ট। সেকেন্ড কি হয়? যে রাজস্থানের কিছু অংশ এমপির সাথে যুক্ত হয়, অর্থাৎ মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত হয়। রাজস্থানের কিছু অংশ মধ্যপ্রদেশের সাথে যুক্ত, মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত। ওকে, হ্যাঁ কি না? চলো নেক্সট, খুব ইম্পর্ট্যান্ট
দেখো তৎকালীন তখনও বোম্বাই প্রদেশ ছিল, কিন্তু দেখা যাচ্ছে 1960 সালে বোম্বাই প্রদেশটাই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। ভেঙে ফেলে কি হচ্ছে, দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে উত্তরাংশ গুজরাট আর দক্ষিণাংশ কি হচ্ছে, মহারাষ্ট্র। লিখে নাও, বোম্বাই প্রদেশ এটাকে ভেঙে দুটো গঠন করা হচ্ছে। লিখে নাও, উত্তরাংশ হচ্ছে গুজরাট, আমি জাস্ট এইরকম লিখে রাখছি, তোমরা আশা করি বুঝতে পারবে। আর দক্ষিণাংশ কোনটা, আর দক্ষিণাংশ হচ্ছে মহারাষ্ট্র। দক্ষিণাংশ হচ্ছে মহারাষ্ট্র। এই গুজরাট আর মহারাষ্ট্র এই দুটি রাজ্যের আত্মপ্রকাশ ঘটে। কোশ্চেন আসতেই পারে যে কত সালে গুজরাট রাজ্যটির আত্মপ্রকাশ ঘটে, কত সালে মহারাষ্ট্র আত্মপ্রকাশ ঘটে, বা কত সালে বোম্বাই রাজ্যটিকে ভাঙা হয়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, হয়েছে না হয়নি, যথেষ্ট ইম্পর্ট্যান্ট। ভালো করে শোনো, এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। হয়েছে তো? চলো নেক্সট আমার যেটা জানার দরকার, 62, লিখে রাখো 62 সাল, 1962 কোন রাজ্য গঠিত হয়, নোট ডাউন লিখে রাখো, নর্থ ইস্টার্ন যে ফ্রন্টিয়ার এজেন্সি, ওখান থেকে নাগাল্যান্ডকে পূর্ণাঙ্গ রাজ্যরূপে আত্মপ্রকাশ করা হয়, মানে স্বীকৃতি দেওয়া হয়। ওকে, হ্যাঁ কি না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে কি গঠিত হয়েছিল, আর একটা লিখে রাখো, পন্ডিচেরি, বা এখন যেটার নাম পুডুচেরি। পুডুচেরি, এই পুডুচেরি কী হিসাবে হয়, ইউনিয়ন টেরিটরিজ রূপে কিন্তু আত্মপ্রকাশ করে। ভালো করে শুনবে, যেটার ব্যাকেটে ইউটি লিখবো সেটা কি, কেন্দ্রশাসিত অঞ্চল, আর যেটাকে কিছু লিখবো না সেটা বুঝবে যে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। হচ্ছে, চলো নেক্সট 66, 1966, 66 কী হয়েছিল, 66 হয়েছিল পাঞ্জাবের দুটো অংশকে ভাঙা হয়, একটা হচ্ছে পূর্ব অংশ, একটা হচ্ছে পশ্চিম অংশ। পূর্ব অংশকে ভেঙে কি করা হয়, পূর্ব অংশকে ভেঙে হরিয়ানা, আর পশ্চিমাংশকে ভেঙে পাঞ্জাব রাজ্য নতুন করে তৈরি হয়। ওকে, তাহলে আগে যে পাঞ্জাব প্রদেশ ছিল, সেই পাঞ্জাব প্রদেশকে দুটো ভাগে ভাঙা হচ্ছে, পূর্ব অংশের নাম হরিয়ানা, পশ্চিম অংশের নাম পাঞ্জাব। এবার যেটা গুরুত্বপূর্ণ, এই দুটোর ক্ষেত্রে যুগ্ম রাজধানী হিসাবে আমরা কার নাম পাই, বলা উচিত, যুগ্ম রাজধানী হিসাবে কোন শহরের, চণ্ডীগড়। ভেরি গুড, চণ্ডীগড়ের নাম পাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এটা এই যে রাজধানী যে চণ্ডীগড় হবে, এটাও কিন্তু এই যে কমিটি হচ্ছে যার ফজল আলী যে কমিটির সভাপতি, অর্থাৎ রাজ্য পুনর্গঠন কমিশন, তার কিন্তু স্বীকৃতি অনুযায়ী কিন্তু এটা গঠিত হয়। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করবে যে 1969, দেখো আসামের অন্তর্গত মেঘালয়কে পার্বত্য অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। ওকে, লিখে রাখো মেঘালয়, ব্যাকেটে লিখে রাখো আসাম থেকে আলাদা করে মেঘালয়কে পার্বত্য অঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে 1971, হিমাচল প্রদেশ, লিখে নাও হিমাচল প্রদেশ। তবে হ্যাঁ, হিমাচল প্রদেশ রাজ্যটা আগে কি ছিল, আগে ছিল ইউনিয়ন টেরিটরিজ, সেখান থেকে রাজ্য হিসাবে ঘোষিত হলো। ওকে, এটা কিন্তু মাথায় রেখো, আগে ছিল ইউনিয়ন টেরিটরিজ, 1971 সালে হিমাচল প্রদেশ ইউনিয়ন টেরিটরিজ থেকে রাজ্য হিসাবে ঘোষিত হলো। অসুবিধা নেই, চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ 1972, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পড়ে রাখো। 72 কী হয়, 72-এ 3টে স্বতন্ত্র রাজ্য সৃষ্টি হয়। ওকে, কোথায়, পূর্বাঞ্চলের 3টে মানে একদম কি বলবো, মানে একদম যে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি NEFA, এখান থেকে 3টে স্বতন্ত্র রাজ্য আর 2টো কেন্দ্রাঞ্চল গঠিত হয়। 3টে কী আগে লিখে নাও, রাজ্য হিসাবে কাদের কাদের আত্মপ্রকাশ ঘটে 3টে, ভালোভাবে লিখে নাও, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা। ওকে, আর ইউটি হিসাবে কাদের আত্মপ্রকাশ ঘটে, লিখে নাও, মিজোরাম ও অরুণাচল প্রদেশ। ওকে, তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে 69 সালে মেঘালয় কি গঠিত হয়েছিল, এই আসাম থেকে যে গঠিত হয়েছিল, ব্যাকেটে লিখে রাখতে পারো, এটা কি বলেছি, আমি উচ্চারণ করেছি, স্বায়ত্তশাসিত অঞ্চল। ওকে, আর 72 সাল থেকে কি হলো, পূর্ণাঙ্গ অঙ্গরাজ্য। ওকে,
এটা কি ছিল? স্বায়ত্তশাসিত অঞ্চল, যে নিজেরা নিজেদের শাসন করবে, তবে রাজ্য নয়। বোঝা গেছে? চলো লাস্ট লিখে নাও, লাস্ট ঠিক নয়, মানে এই পেজের লাস্ট। 1973। 1973 কী গঠিত হয়? 1973 গঠিত হয় যে লাক্ষাদ্বীপ, মিনিকয় আর আমিন দিঘি, এই দ্বীপপুঞ্জের নামকরণ করা হয় কি? লাক্ষাদ্বীপ নামকরণ করা হয়। কার কার? দ্বীপপুঞ্জগুলোর নাম কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, নোট ডাউন করো। লাক্ষাদ্বীপ ইউটি হিসাবে আত্মপ্রকাশ করে। কার কার? নোট ডাউন করো। লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ প্লাস মিনিকয়, মিনিকয় প্লাস আমিন দিঘি। ওকে, এই তিনটে পরস্পর সংযুক্ত হয়ে লাক্ষাদ্বীপের কিন্তু কি হয়? লাক্ষাদ্বীপের আত্মপ্রকাশ ঘটে। ওকে, অসুবিধা নেই। চলো এরপরে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, যে 1975 সাল বলা যাবে। 1975 সালে কোন রাজ্যের আত্মপ্রকাশ ঘটে? বলা উচিত 1975 সাল। আমি কালকেই কিন্তু আলোচনা করেছি, সিকিম। দেখো WBCS এর কোশ্চেনে কিন্তু এটা এসেছিল। 1975 সালে কি হয়? সিকিম, সিকিম। তবে সিকিমকে খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে রাখবে, এটা পূর্ণ মর্যাদা, পূর্ণ রাজ্যের মর্যাদা কবে দেওয়া হয়? পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় 1975 সালে। তবে তার আগে 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে, লিখে নাও, 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই সিকিমকে সহযোগী রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হয়েছিল। ওকে, সিকিম ছিল তখন কি? সহযোগী রাষ্ট্র। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, সহযোগী রাষ্ট্র, নট রাজ্য। ওকে, যাকে ইংলিশে কি বলতে পারি? অ্যাসোসিয়েট স্টেট, অ্যাসোসিয়েট স্টেট, এটা হিসাবে কিন্তু গড়ে তোলা হয়েছিল। তবে পরবর্তী ক্ষেত্রে এই 1975 সালে কী হয়? পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করে। ওকে, এই দুটো কিন্তু পার্থক্য আছে। একটা ছিল অ্যাসোসিয়েট স্টেট বা সহযোগী রাষ্ট্র, সেখান থেকে কি হচ্ছে? সেখান থেকে পূর্ণাঙ্গ রাজ্য। কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, নেক্সট দেখো, নেক্সট নোট ডাউন করবে। 1986 থেকে 87 সাল, এই সালের মধ্যে দেখা যাচ্ছে যে তিনটে রাজ্যকে অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। কি কি? অরুণাচল প্রদেশ আগে ছিল, অরুণাচল প্রদেশ কি? অরুণাচল প্রদেশ আগে ছিল ইউটি, সেই অরুণাচল প্রদেশ, মিজোরাম আর হচ্ছে গোয়া। অরুণাচল প্রদেশ, মিজোরাম ও গোয়া, এই তিনটে রাজ্যের পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট, 2000 সাল, এটা বলা উচিত। 2000 সালে কী হয়েছিল এটা বলা উচিত, রিসেন্ট। 2000 সালে তিনটে রাজ্যের আত্মপ্রকাশ, একদমই তাই, একদমই তাই। শোনো, প্রথমে হয়েছিল কিন্তু উত্তরাঞ্চল, উত্তরাঞ্চল, যে উত্তরাঞ্চলটার পরবর্তী নাম কি হলো? উত্তরের নাম হয়ে গেল উত্তরাখণ্ড। প্রথমে নাম ছিল উত্তরাঞ্চল, পরে হলো উত্তরাখণ্ড। কোথা থেকে? ইউপি থেকে, হ্যাঁ কি না? বিহার, বিহার কোথা থেকে? এক্সট্রিমলি সরি, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড কোথা থেকে? বিহার থেকে, হ্যাঁ কি না? আর একটা কি? আর একটা হচ্ছে ছত্তিশগড়। এই ছত্তিশগড় কোথা থেকে বলা যাবে? ছত্তিশগড় কোথা থেকে? মধ্যপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে। এই তিনটে থেকে কিন্তু ভেঙে এটা উৎপন্ন হয়। ওকে, অসুবিধা নেই। চলো 2014 কী কী গঠিত হচ্ছে? 2014 কী গঠিত হচ্ছে বলা যাবে? তেলেঙ্গানা, তেলেঙ্গানা খুব গুরুত্বপূর্ণ। তেলেঙ্গানা, তেলেঙ্গানা কোথা থেকে? অন্ধ্রপ্রদেশ থেকে। ওকে, এরপরে আর দুটো অ্যাড করে নাও। 2019 ডেটটাও মনে রাখা দরকার। 31শে অক্টোবর, 31শে অক্টোবর কী ঘটনা ঘটে? যে জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটি ইউটি, লিখে রাখো, জম্মু অ্যান্ড কাশ্মীর তার সঙ্গে লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখ, এই দুটো কি হয়? ইউটি গঠিত হয়। কোথা থেকে? জম্মু কাশ্মীর রাজ্য থেকে, হ্যাঁ কি না? হয়েছে। চলো ভালো করে নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা আমার জানার দরকার, যে 2020 26শে জানুয়ারি, এটার ইনফরমেশান কিন্তু অনেকের কাছেই নেই, লিখে নাও। 26শে জানুয়ারি এই দিন কি হয়? দেখো, দুটো আমাদের ইউটি ছিল। কি কি? দাদরা ও নগর হাভেলি, দমন দিউ,
এই দুটোকে কিন্তু সংযোগ করা হয়। লিখে রাখো, দাদরা ও নগর হাভেলি, যার রাজধানী সিলভাসা, আর প্লাস দমন ও দিউ, যার রাজধানী দমন, এই দুটোকে কি করা হয়, এই দুটোকে মিশিয়ে নতুন একটা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু গঠন করা হয়। হচ্ছে এই গেল হচ্ছে আমার টোটাল টপিক। যে টপিক ভালো করে শুনে রাখো, এই সালগুলো কোন সালে কি গঠিত হয়েছে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ কি না? তবে এখনও শেষ হয়নি। এই যে এতগুলো বললাম, এগুলো কি ছিল? এগুলো অঙ্গরাজ্যের সীমানা বন্টন বা বিভিন্ন পরিবর্তন। কিন্তু যখন ব্রিটিশরা ক্ষমতার হস্তান্তর করে দিয়ে যায়, তখনও কিন্তু কিছু কিছু জায়গা ইউরোপিয়ান শক্তির অধীনে ছিল, সেগুলোকেও ভারতে যোগদান করানোর প্রয়োজন ছিল। সেগুলো একটু নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, সালগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। নেক্সট পয়েন্ট, এটা যে কোশ্চেন আসে যে বিদেশি ঔপনিবেশগুলিকে ভারতে অন্তর্ভুক্তিকরণ, লিখে রাখো বিদেশি উপনিবেশগুলি, লিখলেই হবে বিদেশি উপনিবেশ, এটুকু বললেই হবে। এর ভারতে অন্তর্ভুক্তিকরণ, বিদেশি উপনিবেশগুলির, বুঝতে পারল না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা, কোনো ডাউট আছে কিছু? ঠিক আছে, ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই, দেখে নিও, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, রেকর্ডিং দেখে নেবে। ঠিক আছে, চলো, বিদেশি উপনিবেশ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে শুনবে। দেখো, প্রথমে 1947-48 এখানে কি হয়? এখানে পর্তুগিজদের থেকে তিনটে জায়গা, মছলিপত্তনম, কোঝিকোড, সুরাট, লিখে নাও, মছলিপত্তনম, কোঝিকোড, সুরাট, এটা ভারতে অন্তর্ভুক্ত করা হয়। কাদের থেকে? পর্তুগিজদের থেকে। ওকে, ভালো করে ইম্পর্টেন্ট, পর্তুগিজদের থেকে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, 1950 সাল, কাকে অন্তর্ভুক্ত করা হয়? চন্দননগর। বলতে পারবে কাদের থেকে? ফরাসিদের থেকে, হ্যাঁ কি না? চন্দননগরে ফরাসি উপনিবেশবাদ ছিল, হ্যাঁ কি না? ডেটটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা পশ্চিমবঙ্গের মধ্যে, লিখে রাখো 2 মে হয়েছে, হ্যাঁ কি না? চলো, নেক্সট 1953 লিখে রাখো, দাদরা ও নগর হাভেলি, লিখে রাখো পর্তুগিজদের থেকে। এখানে কিন্তু এই দখলটা কিন্তু ভারতীয় সেনাদের ভূমিকা প্রবল। ভারতীয় সেনারা কিন্তু প্রায় জোর করেই দখল করে পর্তুগিজদের থেকে। হচ্ছে, চলো, নেক্সট যেটা জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, যে এইখানে এই দাদরা হাভেলি যে পর্তুগিজের দখল হলো, এরপরে বাকি ছিল তোমার হচ্ছে কিছু এই যে জায়গাগুলো না, এই জায়গাগুলোকে বলা হয় ছিটমহল, মানে ছোট ছোট জায়গা বিভিন্ন দখল করে রাখা, এই ছিটমহল, এগুলো দখল করা হয়েছিল পুরোপুরিভাবে কীভাবে? সেনাবাহিনীর সহযোগিতায়। হচ্ছে, চলো, নেক্সট যেটা জানার দরকার, নোট ডাউন করবে, 1954 কী হয়? লিখে রাখো পুডুচেরি ভারতের অন্তর্ভুক্ত, লিখে রাখো পুডুচেরি। ওকে, চলো, নেক্সট নোট ডাউন করবে 1961 কি? গোয়া দমন ও দিউ। ওকে, গোয়া দমন দিউ, কাদের থেকে? পর্তুগিজদের থেকে। হয়েছে? তাহলে দেখো, এই যে সালগুলো বললাম, এগুলো কি হয়? বিভিন্ন যে বৈদেশিক উপনিবেশবাদ যেগুলো ব্রিটিশরা ছাড়াও ছিল, সেগুলোকে ওদেরকে বিতাড়িত করে ভারতের অন্তর্ভুক্ত করা হচ্ছে এই সমস্ত বছরগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। হয়েছে? কোনো অসুবিধা নেই। চলো, এবার আমাদের লাস্ট পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ মনে রাখা প্রয়োজন, যে আমাদের যেটা শুনে নাও, আমাদের সংবিধানের ধারাগুলো ইম্পর্ট্যান্ট। এই যে অঙ্গরাজ্যের পুনর্গঠন না, এটা 1 থেকে 4 নম্বর ধারার মধ্যে আছে। 1 থেকে 4 নম্বর ধারা আমাদের পড়ে রাখতে হবে, লিখে নাও, রাজ্য পুনর্গঠন সংক্রান্ত ধারা। নেক্সট পয়েন্ট করো। দেখো, এবার একদম ডাইরেক্ট আমরা কনস্টিটিউশনের গভীরে ঢুকে যাচ্ছি, যেখানে ধারা নিয়ে কিন্তু আলোচনা করতে হচ্ছে। লিখে রাখো,
যে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত ধারা বা আর্টিকেল। ওকে, ফার্স্ট লিখে রাখো আর্টিকেল 1। আর্টিকেল 1 এক নম্বর আর্টিকেলের বিষয়বস্তু কি বলা আছে কেউ বলতে পারবে? নীলায়ন বলা উচিত। আর্টিকেল 1-এ কী বলা আছে? বৈশাখী বলা উচিত। কি বলা আছে লিখে রাখো। এখানে বলা আছে একদমই তাই, ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডগত এলাকা। লিখে রাখো ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডগত এলাকা হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আর্টিকেল 2। আর্টিকেল 2-তে কী বলা আছে? আর্টিকেল 2-তে বলা আছে কোনো নতুন রাজ্য গঠন ও অন্তর্ভুক্তিকরণ। আমি কিন্তু প্রত্যেকটা নোট ডাউন করাবো, তোমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে কোন আর্টিকেলে কী আছে। গঠন ও অন্তর্ভুক্তিকরণ, তোমরা WBCS এর কোশ্চেন যখন আমরা আলোচনা করি দেখতেই পেয়েছিলে ডাইরেক্ট আর্টিকেল দিয়ে কিন্তু কোশ্চেন আসে। হচ্ছে, চলো লিখে রাখো আর্টিকেল 3। আর্টিকেল 3-তে কী বলা হয়েছে? যে নতুন রাজ্য সৃষ্টি ও অঙ্গরাজ্যের নাম ও সীমানার পরিবর্তন। লিখে রাখো যে নতুন রাজ্য সৃষ্টি এবং রাজ্যের নাম, সীমানা ও ভূখণ্ড পরিবর্তন। রাজ্যের নাম, সীমানা ও ভূখণ্ড পরিবর্তন। ওকে, নেক্সট আর্টিকেল 4। নেক্সট হচ্ছে আর্টিকেল 4। এই আর্টিকেল 4-এ কি লিখে রাখো? যে রাজ্যের এই নতুন রাজ্যের গঠন হবে, সীমানার পরিবর্তন হবে, এর জন্য প্রথম ও চতুর্থ তফসিলের বা শিডিউল যে রয়েছে, এই শিডিউলের সংশোধনজনিত পদ্ধতি। লিখে রাখো যে সংবিধানের প্রথম ও চতুর্থ শিডিউল বা চতুর্থ তফসিলের সংশোধনজনিত পদ্ধতি। এটা কিসের কারণে হচ্ছে? এই পদ্ধতিটা কেন দরকার? এই পদ্ধতি বা সংশোধন করা কেন দরকার হচ্ছে একটাই কারণে, যাতে নতুন রাজ্যের গঠন করা হয় বা সীমানার পরিবর্তন করা সম্ভব হয়। হচ্ছে, নেক্সট নোট ডাউন করবে লাস্ট যেটা জানার দরকার, আর্টিকেল নাম্বার 249। তোমাদের মনে হতে পারে হঠাৎ 4-এর পর 49 চলে গেলেন কেন? দেখো আর্টিকেল 49-এ একটা তথ্য বা একটা আর্টিকেল দেওয়া আছে, যেটা হচ্ছে এই গঠন সম্পর্কিত। কি বলা হয়েছে? কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থ রক্ষার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। ওকে, লিখে রাখো জাস্ট কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থ রক্ষার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে। ওকে, যেহেতু আমরা রাজ্যের পড়ছি, প্রণয়ন করতে পারে, তাই আমাদের এটা বলে রাখলাম। আবার যখন আমরা লাস্টের দিকে যাব তখন এটা আবার আমরা রিপিট করব। হয়েছে? তাহলে দেখো এই আর্টিকেলের 1, 2, 3, 4টাই এই চ্যাপ্টারের বিষয়বস্তু। তারপরে 49টা স্পেশাল আমি অ্যাড করে রাখলাম। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে পড়ে রাখো। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হয়েছে? এরপরে শুনে রাখো, তাহলে আমরা কতখানি আর্টিকেল পড়লাম? 1, 2, 3, 4 চারটে পড়েছি। এবার 5 থেকে 11 এর মধ্যে কি রয়েছে? 5 থেকে 11 দ্বিতীয় পার্ট, এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে হচ্ছে নাগরিকতা বা সিটিজেনশিপ। এই ভারতীয় নাগরিকতা, এটা হচ্ছে আমাদের আগামী সপ্তাহের নেক্সট টপিক হবে। বুঝতে পারলে? এই নাগরিকতার টপিকটা কিন্তু 5 থেকে 11 দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়ছে, সেটা কিন্তু আমরা পরের দিনে ক্লাসে আলোচনা করব। অসুবিধা নেই? চলো তাহলে এতটাই আজকে। ভালো করে প্রত্যেকে দেখে নেবে, আমি MCQ পাঠিয়ে রাখবো। ওকে, চলো।